আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে, ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এক অসাধারণ জায়গা আহসান মঞ্জিলে। তো চলুন আহসান মঞ্জিল ঘুরে দেখা যাক, সাথে আপনাদেরকেও দেখানো যাক আসলে আহসান মঞ্জিলের ভিতরটা কেমন, কি আছে এর ভিতরে, কি ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এই ভবন। চলুন আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আহসান মঞ্জিলের পিছনের গেট। এই দিক দিয়ে মূলত এন্ট্রি করতে হয়, কারণ সামনের দিক দিয়ে আসলে বের হয়, মানে আপনি এই ভবনে এন্ট্রি করার পরে বের হওয়ার যে রাস্তা সেটা হচ্ছে সামনের যে ভবন, আপনারা যেটা অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেন ওই দিক দিয়ে মূলত বের হইতে হয় আর এন্ট্রি করতে হয় এখান দিয়ে। সো আমরা যেহেতু পুরো ভবনটাকেই ঘুরে দেখব এবং কি আপনাদেরকে দেখাবো, যার কারণে আমাদের পিছন দিক দিয়ে এন্ট্রি করতে হবে। তো চলুন আমরাও দেখি এবং আপনাদেরকেও দেখাই আসলে আহসান মঞ্জিলের ভিতরে কি আছে দেখার মতো। এদিক দিয়ে এন্ট্রি করার মতো সহজ রাস্তা, মানে উপরে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়েও যাওয়া যাবে না, কারণ হচ্ছে এদিক দিয়েও ব্রেকেট দেওয়া আমাদেরকে বাম দিক দিয়ে। হ্যাঁ, এই যে এই গেটটা দিয়ে আমাদেরকে যেতে হবে ভিতরে, তারপর ধীরে ধীরে আমরা দেখতে পারবো আহসান মঞ্জিলের ইতিহাস ঐতিহ্য। তো চলুন আহসান মঞ্জিল সম্পর্কে কিছু জানা যাক। এটি মূলত 19 শতকে নির্মিত। এটি হচ্ছে নবাবদের বাসস্থান, আবাসস্থল বলা হয়। নবাবরা তাদের আবাসস্থল হিসেবে এই ভবনটিকে ব্যবহার করতেন। এইখান থেকেই তারা তাদের শাসন কার্য পরিচালনা করতেন। তারা তাদের ফ্যামিলি পরিবার নিয়ে এখানে বসবাস করতেন। এই রুমটাতে মূলত কিছু বই আর ছবি দিয়ে ঠাসা, যেখানে নবাবদের জীবন জীবিকা নিয়ে লেখা এবং তাদের কিছু ছবি রাখা। এটা মূলত ফটো গ্যালারি হিসেবে ব্যবহৃত হয়। পাশের রুমেও নবাবদের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। আর নবাব আব্দুল গনি এই নামে একজন নবাব ছিলেন, যিনি এই ভবনটি নির্মাণ করেন। পরবর্তীতে তার যে ছেলে আহসান উল্লাহর নামে এই ভবনটিকে পরবর্তীতে আহসান মঞ্জিল নামকরণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনের একটি রেপ্লিকা, যেখানে আসলে এই আহসান মঞ্জিলটা কেমন সেটার এই তুলে ধরা হয়েছে। পুরো ভবনটিতেই আপনার হচ্ছে পুরনো নবাবদের ব্যবহৃত জিনিসপত্র আর আসবাবপত্র, তারপর থালা বাটি এইগুলা রাখা আছে এবং কি বিভিন্ন ঐতিহাসিক চিহ্ন নিদর্শন রাখা আছে। যারা মূলত ইতিহাস ভালোবাসেন তারা চাইলে আসতে পারেন, দেখতে পারেন, ইতিহাস ঘুরে ফিরে যেতে পারেন 19 শতকে। আমার ভালোই লাগে যে পুরনো জিনিসপত্র, যা আগের, যেমন আমাদের পূর্বের মানুষরা তারা কীভাবে বসবাস করতো, তাদের জীবনযাত্রা কেমন ছিল। সো এইটা কিন্তু আপনারা দেখতে পাবেন, স্পেশালি নবাবদের জীবনযাপন কেমন ছিল, তারা কিভাবে থাকতো, কিসে খাইতো, তারা কি আসবাবপত্র ব্যবহার করতো। তো আপনারা চাইলে এই ভবনটি ঘুরে দেখতে পারেন। আমরা আজকে পুরো ভবনটাই ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো যে এই ভবনটি কি আছে। এটা কিন্তু শুধুমাত্র একটি ভবন নয়, এটা একটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় 19 শতকে যখন ভবনটি নির্মিত হয়েছিল তখন পুরোপুরি জাঁকজমকপূর্ণ কোলাহলে ভরপুর ছিল, কিন্তু আজকে দেখেন এই ভবনটি ব্যস্ত এই নগরের মাঝে নীরবে দাঁড়িয়ে আছে। এই রুমটা অনেক সুন্দর। এখানে নবাব সলিমুল্লাহ সহ অনেক নবাবদের ছবি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে পাশেও বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র, ঐতিহাসিক নিদর্শন, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, বিলিয়ার্ড খেলার যে নবাবরা যে বিলিয়ার্ড খেলতো এইখানে, সেই জিনিসটাকে সাজিয়ে রাখা হয়েছে মানুষের দেখার জন্য, যাতে আমরা দেখতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন পুরো ভবনটা কিন্তু গোলাপি রঙে রাঙানো। এই ইউনিক রঙের কারণে কিন্তু এই ভবনকে অনেকেই পিঙ্ক প্যালেস বলে ডাকেন। দূর থেকে এর রং কিন্তু চোখে পড়ে। আপনারা যখন বাইরে এন্ট্রি করবেন তখন দেখতে পাবেন দূর থেকে ভবনটিকে দেখে চেনা যায়। এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। এই ভবন থেকে বুড়িগঙ্গা নদীর একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। আবার বুড়িগঙ্গা নদী থেকেও ভবনটিকে দেখা যায় অনেক সুন্দরভাবেই। এই ভবনটিতে এখানে মোট 20টিরও বেশি গ্যালারি রয়েছে। প্রতিটি গ্যালারিতে নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে, যেমন ধরেন পুরনো আসবাবপত্র, ঝাড়বাতি, পোশাক, চিত্রকর্ম এবং নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন এখানে রাখা আছে। প্রতিটি রুম যেন এক একটা গল্প বলে।
আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা রুম এক এক রকমভাবে সাজানো এবং নবাবদের বিভিন্ন জিনিসপত্র মোড়া। এখানে দেখতে পাচ্ছেন নবাবদের যে ব্যবহৃত জিনিসপত্র এবং অনেক প্রত্যেকটা জায়গায় এই নবাবদের জিনিসপত্রের যে বর্ণনা বিবরণ সেগুলো লেখা থাকে এই যে এরকম ইয়েতে। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন এবং কে কোথায় কীভাবে ব্যবহার করতো সেটাও মোটামুটি লেখা আছে। এই দিক দিয়ে সিঁড়ি আছে, উপরে যাওয়া যায়। আবার পাশেই আরেকটা রুম আছে। একটা বিষয় অবশ্যই আমি বলবো যে ভিতরের পরিবেশটা আসলেই খুবই শান্ত গম্ভীর। এখানে এসে একটা আলাদা সম্মানবোধ কাজ করে, যে কারণ এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা আবার বাইরে চলে যাব একটু পরেই। কারণ এই যে এই খাটটি দেখতে পাচ্ছেন এটাও নবাবদের ব্যবহৃত খাট, তারপর আলমিরা 19 শতকের। এইগুলো আমি জাস্ট একটু অবাকই হই যে 19 শতকেও কত সুন্দর শিল্পকর্ম, তখন যখন আধুনিকতার ছোঁয়া তত বেশি ছিল না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নবাবদের ব্যবহৃত, এই যে সোফা সেট, তারপর আছে খাট, আলমিরা, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এখনকার না, যে এখন বানানো হয়েছে এমন না, এগুলো হচ্ছে সেই 19 শতকের। আমরা আবার চলে আসছি বাহিরের দিকটাতে। ঠিক এই ভিউটাই আপনারা হচ্ছে বাইরে থেকে দেখেন। এই যে ওই যে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন দূর থেকে। তো আমরা বের হয়ে গেলে কিন্তু আর ঢুকতে পারবো না, যার কারণে আমরা আবার একটু এদিক দিয়ে ঘোরার চেষ্টা করি, ভিতরে দেখার চেষ্টা করি কি কি আছে। আপনারা জানেন আহসান মঞ্জিল কিন্তু নট অনলি একটা ঘোরার জায়গা, এটা কিন্তু একটা ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতির জায়গা। এইখানে আসলে আপনি আসলে দেখতে পারবেন 19 শতকের নবাব বা নবাবদের জীবনযাত্রা কেমন ছিল। এই স্পেশালি ঢাকার মানুষজনের আচার আচরণ ঐতিহ্য সম্পর্কে আপনি জানতে পারবেন। এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন এটা মেবি হল রুমের মতোই। আপনারা দেখেন যে কত সুন্দর করে সাজানো এবং ইতিহাসের সম্পর্কেও লেখা আছে, কি আছে কি এই হল রুমের বিবরণ সম্পর্কে লেখা আছে। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আমি আসলে ব্লগ করি না, বাট চেষ্টা করলাম আর কি, এই জন্য আমার একটু কথা বলতে সমস্যা হয়। আমি সুন্দর মতো বুঝিয়ে বলতে পারি না। এটা হল রুমই, আপনারা ওই যে ছবি দেখতে পাচ্ছেন। তো চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার যতটুকু পারি। এখন আমরা আবার বের হয়ে গেলাম। এটা হচ্ছে বাইরের দিকটা, মানুষজন সময় কাটাচ্ছে। আজকে ছুটির দিন না, যার কারণে মানুষজন খুবই কম। ছুটির দিন একটু বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি ভিড় থাকে, তখন ছবি তোলার মতো বা ঘোরাঘুরির মতো স্পেস থাকে না। এই যে আমরা বের হয়ে যাচ্ছি। এখন বের হয়ে যাওয়ার পর কিন্তু আর ঢোকা যাবে না। এখন এই যে আপনারা আসল সৌন্দর্য দেখতে পাচ্ছেন, যেই জায়গা থেকে আপনারা আসলে ভবনটিকে চিনেন, সেই জায়গায় চলে আসলাম। আহসান মঞ্জিলের ফ্রন্ট ভিউ, গোলাপি ভবন। এই জায়গাটা দেখলে আপনারা আসলে চিনেন যে এটা আহসান মঞ্জিল। তো আপনারা যদি ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যকে ভালোবাসেন তাইলে আসলেই আপনাদের উচিত আহসান মঞ্জিল ঘুরে দেখা। আর যারা ঢাকায় থাকেন তাদের জন্য তো সহজ, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আহসান মঞ্জিলে আসা খুবই সহজ। আপনারা সদরঘাট আসলে এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া নেবে, বা গুলিস্তান থেকে 50-60 টাকা রিক্সা ভাড়া নেবে।